31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পূর্ণ কোনেই জানালো প্রেস উইং। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার ঘোষণা দুঃখজনক বললেন মির্জা আব্বাস। জুলাই বিপ্লবের ক্রেডিট কারো একার নয়। এবং সাদ মুসা গ্রুপের কর্ণধার দুটি ব্যাংকের সাবেক পরিচালক 29 জনের নামে দুদকের মামলা। 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্রে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। আগামী 31 ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এর ফলে সেই দিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। বিষয়টি স্পষ্ট করতে রাজধানী বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধান কবর রচিত হবে। আমরা এই গণঅভ্যুত্থানে এই মানুষের আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। বিপ্লবের ঘোষণাপত্রে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরও 2 সমন্বয়ক সারজিদ আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বছরে সকল কার্যক্রম, হিসাব নিকাশ, আপডেট, সহযোগিতা, সীমাবদ্ধতা সবকিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তারা। শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব ধরনের রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে। তবে এর সঙ্গে সরকারি কোনো সম্পৃক্ত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছাত্ররা এককভাবে জুলাই আগস্টের আন্দোলন ক্রেডিট নিতে চায়। এটা ঠিক না। শহীদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কষ্ট লাগে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে, মেরে ফেলবো, কেটে ফেলবো। তিনি বলেন, সংস্কার করার কথা করেন, যতটুকু লাগে করেন, তারপর নির্দিষ্ট সময় নির্বাচন দেন। তিনি আরো বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবে দেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি ভাবে না। কেউ যদি ভাবে পুরো বাংলাদেশ তাদের পাশে আছে তাই বলে যা খুশি তাই করবেন, সেটা ভালো হবে না। ছাত্রদের ভাইদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। খবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেড়ে ফেলবো,
এসব কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরা তাকিয়ে আছি তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম সহ 29 জনের নামে মামলা করেছে দুদক। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির মাধ্যমে 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। নামে বেনামে কোম্পানি খুলে কাগজি বিলের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,000 কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে। এই ঘটনায় সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামিমা নার্গিস সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের প্রাক্কালিত ব্যয় 7,000 কোটি থেকে 22,000 কোটিতে বাড়ানো সহ অন্তত 3টি ক্ষেত্রে অর্থ লোপাটের ঘটনায় এই প্রকল্পের পরিচালক AK মাকসুদুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব AK মাকসুদুল ইসলাম, প্রকল্প পরিচালক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল প্রকল্প, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা, বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হইতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় 21,000 কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্প সহ রেলের 7টি প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে রেল ভবনেও অভিযান চালিয়েছে দুদক। লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট 7টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও PK হালদার সহ যারা মানি লন্ডারিংয়ে জড়িত তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানান দুদকের মুখপাত্র। ফৌজদারি কার্যবিধিতে যেভাবে নির্দেশনাগুলো আছে আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে এবং প্রাসঙ্গিক যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো আছে সেগুলো অনুসরণ করে যত ধরনের আইনানুগভাবে যা যা করা সব কিছুই করা হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বগুড়া থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। বগুড়ায় যে শীত, সেই শীতের প্রকোপটা অনেকটাই কম। প্রথম দিকে বগুড়ায় যে শীতের জেঁকে বসেছিল সেই শীত কিন্তু বগুড়ায় আর নেই। গত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যে ঘন কুয়াশা সেটা কিন্তু কেটে যায় এবং দিনের বেলায় সূর্যের তাপ বৃদ্ধি থাকায় শীত অনেকটা কমে যায় এবং সূর্য যখন অস্ত যায় অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল 9টা পর্যন্ত শীতের প্রকোপ বৃদ্ধি থাকে এবং এই সময়টায় আমরা দেখেছি যে শীত বেশি হয়। আমি যদি আপনাকে জানাই যে সকাল থেকে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত বগুড়া টু রংপুর মহাসড়কে যেগুলো যানবাহন চলাচল করে সেগুলো যানবাহন দুর্ঘটনা এড়ানোর জন্য করে হেডলাইট জ্বালিয়েই তারা চলাচল করতে দেখা গেছে। আমি আপনাকে জানাই যে এই যে শীত, এই শীতের যে প্রকোপ, সেই প্রকোপের কারণে অর্থাৎ দিনের বেলায় শীত না থাকলেও রাতের বেলায় শীত হয় আর যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। আমরা দেখেছি যে বগুড়ায় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সরকারি এবং বেসরকারিভাবে এই ছিন্নমূল মানুষের মাঝে
শীতের যে শীতবস্ত্র বিতরণ করতে। আমি আপনাকে জানাই যে আ ব সকাল সকাল থেকে অর্থাৎ ভোর থেকে সূর্য ওঠার কারণে শীতের যে প্রকোপ সেটা কিন্তু বগুড়ায় অনেকটাই কম থাকে। এই ছিল আ বগুড়া থেকে সাজু মিয়া। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আতর রহমান আক্কেল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মারুফের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম। নোয়াখালীর সোনাইমুড়ি যুবদল নেতা হালিমকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, কর্মী সভা ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া বাজারে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, প্রফেসর আব্দুল আল মামুন, জহিরুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক নেতা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৮ শতাধিক তৃণমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক হাতিম খান। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাপড়বাড়ি দাখিল মাদ্রাসা মাঠেই কম্বল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম নুরুল ইসলাম, গোলাম রব্বানী, মুজিবুর রহমান খান, জুলহাস উদ্দিন সহ আরও অনেকেই। জামালপুরের ইসলামপুরে অসহায় গরিব শীতার্ত সমাজের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রির চর খলিফাপাড়া সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ সজিব মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার। উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রাসেল, বিএনপি নেতা আকরাম খান সহ আরও অনেকেই। বগুড়ার শিবগঞ্জে আল আবরার ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার আয়োজনে বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাদ্রাসা চত্বরের আয়োজন করা হয়। মোলামগাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব দ্য হোলি কোরআন বগুড়ার মাওলানা মুস্তফা আল মাদিনী। এছাড়াও বক্তব্য রাখেন জুলফিকার রহমান শাওন, শিক্ষক হুসাইন, জাকিরুল ইসলাম ও শাহাবুদ্দিন সহ আরও অনেকেই। পিরোজপুরের ভান্ডারিয়ায় অবসরে যাওয়ার পরও স্কুলের দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগে জানা যায় উপজেলার একরি ইউনিয়নের বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক খান গত নভেম্বর মাসের 17 তারিখে অবসরে যান, কিন্তু তিনি অদ্যাবধি স্কুলের দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে নিয়মিত স্কুলে আসা যাওয়া করেন। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দাপ্তরিক সকল কর্মকাণ্ড করে আসছেন তিনি। কালিয়াকুর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের উদ্যোগে মোটরসাইকেল ফাইনাল ফুটবল খেলা হয়েছে। উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার তুবারক হোসেন সহ আরও অনেকেই। নোয়াখালীর চাটখিলে শিবপুর খেলা ঘরের আয়োজনে 16টি দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ভাই ব্রাদার্সকে হারিয়ে সোনাইমুড়ি আবিরপাড়া ভুইয়া 4 স্টার চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সোনাইমুড়ি বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন শাখাওয়াত হোসেন সাইমন, আবদুল্লাহ আল মাসুম সহ আরও অনেকেই। গাজীপুরের কালিয়াকুরের জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মাহফিল হয়েছে। উপজেলার পূর্ব চান্দ্রা মাদ্রাসার সংলগ্ন খেলার মাঠেই মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
পাবনায় ভেড়ায় হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে আসলেন মালয়েশিয়ান প্রবাসী খালিদ হাসান পাঞ্জাব। প্রত্যন্ত এলাকায় এমন চমকে খুশি গ্রামবাসী। এক নজর দেখতে ছুটে আসেন স্থানীয়রা। ভিড় সামলাতে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা। পাঞ্জাব পাবনার আমিনপুর থানাধীন ওয়ানিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ABM তৌফিক হাসানের ছেলে। তাকে বরণ করতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর তাদের এমন আগমনে খুশি এলাকাবাসী। আমাদের এলাকার সবাই খুব আনন্দিত যে হেলিকপ্টার নিয়ে আমাদের গ্রামে পাঞ্জাব ওর ওয়াইফকে নিয়ে আসছে, এবং মোবাইল মিডিয়াতে ওর দেখছি আগে, তবু আজকে খুব আনন্দিত এবং আমাদের এলাকার সবাই আনন্দিত। এক সময় আমার স্টুডেন্ট ছিলেন, আমি ওর বাড়িতে এসে প্রাইভেট পড়াতাম। ওই সময় থেকে ও আমার যেখানে দেখা হোক, স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন। ও রেসিডেন্সিয়াল থেকে ইন্টারমিডিয়েট করে, ওই সময় ঢাকায় দেখা হলে, বাড়ি দেখা হলে আমার স্যার ছাড়া কোনো সময় কথা বলে না। খুব দোয়া করি যে আরও ওনাকে ইউরোপে যাবে, ইউরোপে যাওয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থী, ও যেন ইউরোপে যাওয়ার ওর আশাটা অনুভব। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার এলাকায় চলছে পাথর লুট। ধলাই নদী বেষ্টিত এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছে। 5 আগস্টের পর থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পাথর চুরি হচ্ছে বার্কি নৌকা দিয়ে। ফলে বাংকার এলাকায় অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সিলেট থেকে আইজুর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। পাথর পরিবহনে স্থল কিংবা জলযানের বিকল্প হিসেবে 1964 সালে সিলেটের ভোলাগঞ্জ থেকে ছাতকে রজ্জুপথ স্থাপন করা হয়। 119টি খুঁটির মাধ্যমে তৈরি হয় রূপলাইন। এর মধ্যে আছে ভোলাগঞ্জ লোডিং স্টেশন বাংকার ও ছাতক খালাস স্টেশন। বাংকারের জমি, অবকাঠামো সহ রেলের স্থাপনা, যন্ত্রপাতি দেখভাল করতে দায়িত্ব নেয় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী RNB। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর RNB সদস্যদের ওপর হামলা হলে 7 আগস্ট বাংকার এলাকা থেকে সদস্যদের প্রত্যাহার করা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা রূপের মালামাল লুটপাট ও পাথর চুরি করছে। গর্ত করে পাথর উত্তোলনের ফলে স্থাপনা ভেঙে পড়ার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে। রিস্ক তো আমরা জীবনের রিস্ক লইয়া আইছি ও পাথর তোলার বিটিআরে, তারপরে বাদে পুলিশ আয় মাঝে মাঝে। রিস্ক বলতে কিছু পাথর তুলতে গেলে হালকা রিস্ক হইব, এরপরে আমরা সতর্কভাবে পাথর তুলতে হবে। আমরা কুয়ারি কুলিয়া দেখা, বোমা মেশিন বন্ধ করিয়া কুয়ারি কুলিয়া দেখা, শ্রমিকল বাসুকা দেনে, আমরা তো খাইয়া বাঁচতে হইব না নি। পুলিশ বলছে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু পাথর জব্দ করে মামলা করা হয়েছে। 15টা ট্রাক জব্দ করেছি এবং আমাদের প্রচুর পাথর জব্দ রয়েছে। সারপিন্ডিলাতে একইভাবে আমরা সারপিন্ডিলায় অভিযান দিয়ে ট্রলি সহ 3টি ট্রলি এবং 7 জনকে আটক করেছি। 7 জনকে আটক করেছি এবং আমরা প্রায় 30 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি এবং অজ্ঞাত রয়েছে আরও। কর্তৃপক্ষ চাইলেও অবকাঠামো সংস্কার করা হলে দ্রুততম সময়ের মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রেলের চিফ ইন্সপেক্টর। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমাদের RNB সদস্যদের উপরে হামলা হয়, আতর্কিত প্রায় 100 লোক হামলা করে। হামলা করার পরে তখন দেশের পরিস্থিতি উপর ভিত্তি করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ RNB প্রত্যাহার করে। সাম্প্রতিক সময়ে এরকম বালু পাথর চুরির যে ঘটনাগুলো ঘটেছে, আমরা জানার সাথে সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের একাধিক মামলা করা হয়েছে এবং সেই সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির আওতাতেও নিয়ে আসা হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাথর লুট বন্ধ করা এবং বাংকার এলাকার সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে লিফলেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নির্দেশে কেরানীহাট বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক, সহসভাপতি মোহাম্মদ শফি, প্রচার সম্পাদক সুলাইমান বাবুল সহ আরও অনেকেই। চট্টগ্রামে হামলায় আহত যুব নেতা এবং সংগঠক মহিউদ্দিন মিজানকে দেখতে গেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম। এ সময় তিনি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন সহ অন্যান্যরা।
চট্টগ্রামের সাতকানিয়ায় ওমান প্রবাসী দারুল ইসলামের পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। লিখিত বক্তব্যে মোহাম্মদ দারুল ইসলাম অভিযোগ করেন 18 ডিসেম্বর বাংলাদেশে পরিবার নিয়ে আসেন। বাড়িতে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে দোষীদের শাস্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মোহাম্মদ দারুল ইসলাম। চট্টগ্রামে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ওয়েডিয়া 71 ভেঞ্চার লিমিটেড আয়োজন করেছে অপরচুনিটি স্কেল আপ সামিট। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়। ইভেন্টটিতে থাকছে বিশিষ্ট বক্তাদের সেশন, নেটওয়ার্কিং সুযোগ এবং বিভিন্ন কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে। এতে বক্তব্য রাখেন চেইন বিশেষজ্ঞ মাসরুর আহমেদ আনোয়ার চৌধুরী, উপস্থিত ছিলেন ইফতেখারুল ইসলাম, সিও আহসান হাবিব সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের লালখানে গরিব অসহায় শীতার্ত প্রায় 300 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লালখান বাজার বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামীম আহমেদ নান্টুর সভাপতিত্বে ও জানে আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক AH শাহ আলম, কাশেম মজুমদার, নাসিম আহমেদ সহ আরও অনেকেই। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কম্বল বিতরণ ও আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের তুলাতুলি এলাকায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নেতা সাইদ আল নুমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন সহ আরও অনেকেই। চট্টগ্রামে দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরীর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাতকানিয়া উত্তর কালিয়ায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 300 পরিবারকে শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, বিবি আমেনা নিপা, বিএনপি নেতা ইলিয়াস বাবুর সহ আরও অনেকেই। চট্টগ্রামে ফেনী জেলা সমিতির উদ্যোগে এক মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 159 জন শিক্ষার্থীকে প্রায় 5 লাখ টাকা মূল্যের মেধাবৃত্তি প্রদান করা হয়। সমিতির সহসভাপতি আব্দুল মান্নান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ও ফেনী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল নেওয়াজ সেলিম, আপিল বিভাগের কর কমিশনার শামিনা ইসলাম, বৃত্তি কমিটির সদস্য সচিব জিন্না চৌধুরী সহ অন্যান্যরা। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিআইপি মনোনীত হওয়ায় সোহেল মোহাম্মদ আবদুল্লাহকে চট্টগ্রামের সিপাতলিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন সহ আরও অনেকেই। শিলানন্দ মহাস্থবির মহোদয়ের 48তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে বুদ্ধ মহাধাতু রাঙ্গুনিয়ায় চৈত্যবিহার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র ট্রাস্টি ও চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া। এবার জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপায়ণ সিটি উত্তরা ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। রূপায়ণ সিটির প্রেজেন্স রেফারেল প্রোগ্রামে অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে তিনি এই কথা বলেন। সোহাগ ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো গ্রান্ডে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে রূপায়ণের মার্কেটিং ডিরেক্টর বলেন, রূপায়ণ সিটি ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে। ইট কাঠ পাথরের এই স্বাভাবিক জীবনযাপন থেকে বেরিয়ে আসতে যে মানুষকে খুব একটা সাহায্য করছে এটা তারা উপলব্ধি করছে এবং আমরা দেখেছি অনেককেই তারা বলছেন যে আসলে আমাদের এখন এই কংক্রিটের খাঁচা থেকে বেরিয়ে গিয়ে
আমাদেরকে এখন চলে যেতে হবে উন্মুক্ত বাতাসে, আলোয়, যেখানে একটু খেলাধুলা করতে পারি, আমাদের মানসিক বিকাশ হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে। শিক্ষা এবং বাসস্থান একটি অন্যটির পরিপূরক উল্লেখ করে অমিত চক্রবর্তী আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসবে রূপায়ণ সিটি। শুধু রূপায়ণ সিটি উত্তরার অভ্যন্তরেই নয়, আমরা মূল যে জায়গাটায় গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের সঠিক সুষম শিক্ষা। আবাসনের সাথে শিক্ষার সম্পর্কটা ওতপ্রোত এবং একটাকে বাদ দিয়ে আরেকটা হওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে এবং অন্যরাও এ ধরনের আয়োজনে আগ্রহী হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শুনলাম, জানাবো আরও একবার। 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালো প্রেস উইং। শহীদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার ঘোষণা দুঃখজনক বললেন মির্জা আব্বাস। জুলাই বিপ্লবের ক্রেডিট কারো একার নয়। এবং সাদ মুসা গ্রুপের কর্ণধার দুটি ব্যাংকের সাবেক পরিচালক সহ 29 জনের নামে দুদকের মামলা, 5,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।